আজকের পার্টে আমরা দেখব কেউ যেন না হারিয়ে যায়। আজকে 23 নাম্বার পার্ট। ঠিক আছে, দেখুন কি বলছে। বলছে, আর কোনো দিবস পালন করব? এই নিয়ে অনেক তর্ক হলো। মৈরাং বলল, বিরসা মুন্ডার জন্মদিন পালন করব। ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন বিরসা। বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইমদাদ বলল, আমার নানা নানি এসেছিলেন। ওরা উত্তর চব্বিশ পরগনায় থাকেন। তারা বিরসার নাম শুনেছেন, কিন্তু তারা লড়াইয়ের কথা খুব ভালো করে জানেন না। নানা আমাকে বলেছেন, তুমি স্কুল থেকে ভালো করে বিরসার বিষয়ে জেনো। তবে ওরা বলেন, তিতুমিরও ইংরেজদের বিরুদ্ধে খুব লড়েছিল। ফুলমণি বলল, বেশ তো, সবার কথাই জানতে হবে। দেশকে ভালোবেসে যারা প্রাণ দিয়েছেন তাদের সবার কথাই জানা দরকার। তিতুমিরও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। স্যার বললেন, ঠিকই তো, ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনেক সাধারণ মানুষ, বিরসা মুন্ডা, সিধো ও কানহু। তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ। তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিলেন ইংরেজ সেনা। তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। সেই বাঁশের কেল্লা ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে যায়, কিন্তু দেশের মানুষ তিতুমিরের লড়াইকে মনে রেখে দিয়েছে। তবে নিজের এলাকায় যারা ভালো কাজ করেছেন তাদের কথাও নিশ্চয়ই জানবে, অন্য সমস্ত অঞ্চলের কথাও জানার চেষ্টা করবে। এখানে সিধো মুর্মুর একটা ছবি দেওয়া রয়েছে, এখানে বিরসা মুন্ডার একটা ছবি দেওয়া রয়েছে, তার জন্ম এবং মৃত্যু দেওয়া নেই, যাই হোক। তারপরে দেখুন কি আছে। সুফল বলল, দিদিদের কলেজ পড়েছিলেন আরতির ঠাকুরদা। তিনি আর আরতির ঠাকুমা দুজনে স্বাধীনতার জন্য জেল খেটেছিলেন। আমরা তাদের জন্মদিন পালন করব? নিশ্চয়ই। এই সব দিনে তাদের সম্পর্কে জানা হবে, কলেজ হওয়ার কি সুবিধা হয়েছে সে আলোচনা হবে। শুধু দিবস পালন নয়, নিজের এলাকার মানুষদের ভালো ভালো কাজের কথা আগে বুঝবো, নইলে ভালো কাজ কথাটার মানে বুঝবো কি করে? হীরামতি বলল, এই তো, আমরা নানা পশুর মুখোশ তৈরি করি, মুখোশ পরে নাচ গান করি, এগুলো দেখতে সবাই ভালোবাসে। এগুলো করা ভালো? নিশ্চয়ই ভালো। অনেক জায়গাতেই অনেক লোক এখন এরকম মুখোশ নাচ করছে। ময়রাং বলল, বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয়, দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, কোথাও সুন্দর মাদুর হয়, কোথাও বেতের জিনিস হয়, কোথাও সুস্বাদু সরপুরিয়া হয়। এগুলো আঞ্চলিক ঐতিহ্য, এগুলো যেন না হারায়। তোমার এলাকার যেসব মানুষজন খুব ভালো কাজ করেছেন তাদের কথা জেনে লেখো। আচ্ছা, নেক্সট, তোমাদের এলাকায় কি কি বিশেষ সম্পদ তৈরি হয় সেই বিষয়ে জেনে লেখো। কেমন করে সমান ভাগ? বলছে, বাড়িতে ফিরে ফুলমণি দেখলো মৃগেন কাকু এসেছেন। কাকুদের গ্রামে যাওয়ার পথে দেখা মাঠের কথা ওর মনে পড়লো। সেটা নিয়ে ফুলমণি গল্প শুরু করলো। বন্ধুদের সঙ্গে এসব নিয়ে কত কথা হয়েছে তা কাকুকে বলল। স্যার কি কি বলেছেন সে কথাও বলল। কাকু সব শুনলেন, তারপর বললেন, বনের গাছের পাতা আমাদের অক্সিজেন দেয়। বন আর পাহাড় আছে তাই সারা রাজ্যে বৃষ্টি হয়। আমরা চাষের জন্য জল পাই, পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যায়, তাই আমাদের নদী গরমকালেও গরমকালেও চাষ। ফুলমণি বলল, বন ছাড়াও এদিকেই আছে কয়লা, আরো কত খনিজ পদার্থ। কিন্তু ধান ভালো না হলে মুশকিল, খাবারের অভাব, জলের কষ্ট, এসব কষ্ট না মিটলে অন্য সম্পদ দিয়ে কি হবে? ঠিকই বলেছো, বন পাহাড়ের আর সমতলের সম্পদ সবাইকে ভাগ করে নিতে হবে। এক অঞ্চলের উন্নতিতে অন্য অঞ্চলকে এগিয়ে আসতে হবে, তবেই সবার মিলিত উন্নতি হবে। তোমার এলাকায় কি কি সম্পদ অন্য কোথায় যায়, বা অন্য এলাকার কি কি সম্পদ তোমার এলাকায় আসে সে বিষয়ে খোঁজ করে লেখো। তারপরে আসে কি দেখুন, আমাদের কৃষিজ সম্পদ ধান। বলছে, জুলাই এর মাঝামাঝি কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। সমীরদের গ্রামে মাঠে মাঠে পাওয়ার টিলার চাষ হচ্ছে। সমীরের বাবা কাকা সারাদিন মাঠে ব্যস্ত, পাওয়ার টিলার দিয়ে লোকের জমিতে চাষ করে বেড়াচ্ছেন। দিদি আর সমীর টিফিন কৌটোয় করে ভাত নিয়ে গেল মাঠে। কোনো জমিতে চাষ হয়ে গেছে, ধান রোয়া হয়ে গেছে, কোথাও আবার পাওয়ার টিলার চলছে।
খানিক পরে বাড়ি ফিরল ওরা। ঠাকুমাকে সামনে পেয়ে সমীর বলল, এবারও ধান ধান কাটার সময় সেই বড় মেশিনটা আনবে? ঠাকুমা হাসতে হাসতে বললেন, এখন তো জমি চাষ আর ধান রোয়ার কাজ। ধান হবে তবে তো কাটা কাটা ঝাড়া। পরদিন স্কুলে সেই ওই মেশিনের কথা উঠলো। ছেলে মেয়েরা ধান কাটা মেশিন নিয়ে খুব কথা বলতে লাগলো। তাদের কথা শেষ হলে দিদি বললেন, ওটা ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হারভেস্টার। সুবীর নামটা বোঝেনি, তাই আর একবার জানতে চাইলো নামটা। দিদি বললেন, ওটা দিয়ে কি করা হয়? ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করে সব এক মেশিনে হয়। এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং। তাই ওই যন্ত্রটার নাম হারভেস্টার। তৃপ্তি বলল, যে চাষ করে তাকে তো ইংরেজিতে টিলার বলে, তাহলে জমি চষার যন্ত্রকে পাওয়ার টিলার বলে কেন? আকবর বলল, পাওয়ার মানে কি? ক্ষমতা। বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে যে, তার ক্ষমতা বেশি। পাওয়ার টিলার তাড়াতাড়ি জমি চষে। দিদি হেসে বলল, এই তো বেশ বলেছ। কেয়া বলল, জানেন দিদি, সমীরের ঠাকুমা গাঁয়ের প্রথম পাওয়ার টিলার এনেছিলেন, আবার গত বছর হারভেস্টার আনলেন। তারপর আমরা দেখে নেব মানুষের টানা লাঙল। এখানে বিভিন্ন আমরা চাষের ইতিহাস এবং কিভাবে চাষ করা হতো আগে এবং বর্তমান কিভাবে হয় সে সম্পর্কে আমরা জানছি। দিদি কি আর কথাটা বুঝতে পারলেন না, বললেন, তার মানে? এবার সমীর নিজেই বলল, ঠাকুরদা যখন মারা যান তখন বাবার বয়স আমার মতো। ঠাকুমা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে পাওয়ার টিলার কিনেছিলেন। আর হারভেস্টারের ব্যাপারটা, ঠাকুমা বোধহয় কাগজে ওটার ছবি দেখেছিলেন, তারপর মোবাইলে কথা বলে সব ঠিক করলেন। শহর থেকে বাবা ওটা ভাড়া করে আনলেন। গতবার এখানে অনেকের ধান কাটা ঝাড়া হলো, শহর থেকে তো ভাড়া করেই আনলেন। তাতে তোমাদের তোমাদের কি লাভ হলো? সমুদ্রের আগে কিয়া উত্তর দিল, আনলেন তো মাসিমা ভাড়ায়, এখানে ঘন্টা হিসাবে ভাড়ায় খাটালেন মেশিন। ওর ঠাকুমার খুব বুদ্ধি। দিদিমণি একটু ভাবলেন, তারপর বললেন, চাষের কাজ কিন্তু মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল। পুরুষরা শিকার করতো, বনের ফল পাতা আনতে যেত, ঘর সামলাতো মেয়েরা। তার মধ্যেই তারা দেখলো কিভাবে বীজ থেকে গাছ হয়। ভাবলো, তাহলে গাছ লাগিয়ে যত্ন করে বড় করে তার থেকে খাওয়ার শস্য পাওয়া যাবে। তারপর কি হলো? সহজে খাবারের শস্য পাওয়া গেল। তারপর দেখা গেল ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য হয়। তারপর হলো কাঠের লাঙল। মানুষ মানুষের চেপে ধরতো, অন্য একজন টানতো। তারপর একসময় মানুষ বুঝলো যে গরু, মহিষ, ঘোড়াদের নিয়ে কাজটা করানো যাবে, তাদের খড় খাইয়ে রাখা যাবে, নিজেরা শস্য পাবে। নানা যুগে চাষের নানা কাজে যন্ত্রপাতি ও মানুষ ও পশু নানা রকম ভূমিকা ছিল। এ বিষয়ে বড়দের কাছ থেকে জেনে ও নিজেরা আলোচনা করে লেখো। আচ্ছা, তারপর আমরা দেখে নেব সার আর কীটনাশক কি বলছে। কাঠের লাঙল মানুষই চেপে ধরতো, অন্য একজন টানতো। অবাক হওয়ার কথা, তবে অস্বীকার করলো না কেউ। প্রথমেই কি করে গরুকে কাজে লাগাবে, কোনো জন্তু পোষ মানবে তা বুঝতে তো সময় লাগবে। ইমরান বলল, আচ্ছা, তখন সার দিত জমিতে, আর পোকামাকড় বিষও কি দিত? দীপা বলল, গোবর সার হয়তো দিল ছিল। গোবর দিলে যে ফসল বাড়বে তা কি করে জানবে? গরু গরু দিয়ে লাঙ্গল টানতে গিয়েই বুঝে থাকবে হয়তো গরুরা কোথাও বিশ্রাম নিত। পরে সেখানে চাষ করা হলো, খুব ভালো ফলন হলো। তাতেই লোকে বুঝলো গোবর থেকে সার হবে। তবে প্রথম দিকে কোনো সারের ব্যবহারই হতো না। দিদিকে এসব ভাবনার কথা বলল সবাই মিলে। দিদি বললেন, এমন তো হতেই পারে, তবে অন্য অনেক রকমেও হতে পারে। আসলে নানা জায়গায় নানা রকম হয়েছিল। এই কথাটা বুঝতে পারলো না কেয়া। বলল, নানা জায়গায় নানা রকম মানে? ধরো এটা একটা নদীর ধার, এখানে দু চার পাশে লোক থাকে, তারা সব দিকে 2-3 কিলোমিটার জায়গায় জঙ্গল কেটে চাষ করে, তারপর বন। আর কোথাও মানুষ আছে তা আর জানে না। বুঝেছি, হয়তো 20-30 কিলোমিটার বনের পরে আর এক দল মানুষ আছে, তারা ওই রকম খানিকটা জায়গায় চাষ করে, কিন্তু অন্যরা কি করে তা জানে না। দীপা বলল, হয়তো একদল মানুষ অনেক কিছু শিখে গেল, অন্যরা কিছুই শিখলো না, এমনও তো হতে পারে। ঠিক তাই, মানুষ প্রথম যুগে এই বিষয় নানাভাবে শিখেছে। মানুষ সার কীটনাশকের ব্যবহার বিষয়েও কথাটা সত্যি। কি কীটনাশক ছিল তখন, সেগুলোই তো ফিরে আসছে। আগে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার হতো। তোমাদের কাছাকাছি এলাকায় নানা সময় চাষের জন্য কি সার ও কীটনাশক ব্যবহার করা হয়েছে তা বড়দের কাছে জেনে ও নিজেরা আলোচনা